আমরা আজকে কন্ডিশনাল সেন্টেন্স পড়বো। কি পড়বো? কন্ডিশনাল সেন্টেন্স। কন্ডিশন অর্থ হচ্ছে শর্ত, আর কন্ডিশনাল সেন্টেন্স অর্থ শর্তযুক্ত বাক্য। কন্ডিশন অর্থ শর্ত, আর কন্ডিশনাল সেন্টেন্স অর্থ কি? দেখো, বাক্যে অনেকভাবে শর্ত জোড়া যায়, অনেকভাবে শর্ত দেওয়া যায়, কিন্তু এসএসসি এবং এইচএসসি গ্রামারে, এসএসসি এবং এইচএসসি যে আমরা এর জন্য যে গ্রামাটিক্যাল পার্টগুলো আমরা পড়ি, ওইখানে কন্ডিশনাল সেন্টেন্স বলতে শুধুমাত্র ইফ যুক্ত বাক্যকে কন্ডিশনাল সেন্টেন্স বলে। কোন বাক্যকে? ইফ যুক্ত বাক্যকে ইফ যুক্ত বাক্যকে নোট করে ফেলো, কন্ডিশনাল সেন্টেন্স বলে। এটা জেনারেলি কোথায় কোথায় লাগবে? কন্ডিশনাল সেন্টেন্স কমপ্লিটিং সেন্টেন্সে লাগবে, সবচেয়ে বেশি কমপ্লিটিং সেন্টেন্সে আসে। কমপ্লিটিং সেন্টেন্সে পাবা, এটা প্রায় বোর্ডে তোমরা দেখবে কমপ্লিটিং সেন্টেন্সে। তারপরে রাইট ফর্ম অফ ভার্বে, রাইট ফর্ম অফ ভার্বে পাবা। তারপরে পাবা হচ্ছে অন্যান্য জায়গায় পেতে পারো উইথ ক্লু, উইদাউট ক্লু। তারপরে ইফ দিয়ে শুধুমাত্র কানেক্টরসে আসে, কানেক্টরসে শুধু ইফটা আসে, ইফটা আসে। এই জায়গাগুলোতে কন্ডিশনাল সেন্টেন্স গুলো কাজে লাগবে। ইফটা কানেক্টরসে, উইথ ক্লু, উইদাউট ক্লুতে রাইট ফর্ম ভার্বে, আর কমপ্লিটিং সেন্টেন্স হিসেবে সেন্টেন্সের মধ্যে এইটা আসে। কন্ডিশনাল সেন্টেন্স গুলো আমরা দেখতে পাবো। এখন কথা হচ্ছে এই কন্ডিশনাল সেন্টেন্স জিনিসটা এবার কিভাবে কাজ করে, বা কিভাবে, ধরো আমি বললাম যে নর্মাল একটা বাক্য বললাম, একদম নর্মাল একটা বাক্য বলবো। ধরো বললাম যে ধরো বললাম যে সে STUDIES স্টাডিজ হার্ড, সে হার্ডলি পড়াশোনা করে, খুব ভালোভাবে পড়াশোনা করে, কঠোরভাবে পড়াশোনা করে। সে স্টাডিজ হার্ড, নর্মাল একটা আমি বাক্য বললাম, জাস্ট হি স্টাডিজ হার্ড। এখন কথা হচ্ছে এটা দিয়ে কোনো ভুল টুল আছে বলে মনে হচ্ছে? নর্মাল বাক্য না? ওকে, এখন আমি জাস্ট এখানে ইফ যুক্ত করে দিলাম। কি যুক্ত করে দিলাম? ইফ হি স্টাডিজ হার্ড, যদি সে কঠোরভাবে পড়াশোনা করে। এতটুকু বললে এবার কি নর্মাল লাগতেছে? লাগতেছে না। তার মানে দেখো, ইফটা যুক্ত হওয়ার কারণে এটা কি হয়ে গেল? এই যে কন্ডিশনাল হয়ে গেল, শর্ত ক্রিয়েট হয়ে গেল, যদি পড়াশোনা করে ভালো কঠোরভাবে তাইলে কি হবে, এরকম একটা আরেকটা কথা আসতে হবে এখানে। তাহলে তুমি এরপরে বাকি অংশটা এবার তুমি ইচ্ছা মতো মিলাইতে পারো কথার কথা। যেমন রাইট ফর্ম ভাবে তো ওরা দিয়ে দিবে, আর কমপ্লিটিং সেন্টেন্সে তুমি ইচ্ছা মতো মিলাইতে হবে। যদি সে কঠোরভাবে পড়াশোনা করে তাহলে কি হবে? তাহলে ধরো হি উইল গেট A+, সে A+ পাবে, তাই না? অথবা গেট এ গুড মার্কস, এটা গুড মার্কস পাবে, তাই না? অথবা ধরো হচ্ছে যে হি উইল শাইন ইন লাইফ, হইতে পারে না? অথবা হি উইল পাস ইন দ্য এক্সাম, হইতে পারে না? ইচ্ছা মতো দিতে পারো। অর্থাৎ কমপ্লিটিং সেন্টেন্সে তুমি এখানে কিছু নিয়ম মেনটেন করে ইচ্ছা মতো সেন্টেন্স বানাতে পারো, তবে তোমাকে অর্থ বুঝতে হবে। আর রাইট ফর্ম ভার্বে তাহলে কোন জায়গায় আসবে? এই যে উইল গেট, উইল শাইন, এই জায়গাটা তোমাকে ফিল আপ করা লাগবে রাইট ফর্ম ভার্বে। আর উইথ ক্লু, উইদাউট ক্লুতে এটা যে কোনো জায়গায় মোটামুটি দিতে পারে, তবে তুমি ভাবটা বুঝতে হবে। আর কানেক্টরস ইফের জায়গাটাতে খালি রাখবে। ক্লিয়ার বিষয়টা? তাহলে এই যে কন্ডিশনাল সেন্টেন্স, কন্ডিশন কখন ক্রিয়েট হয় ব্যাপারটা বুঝছো তো নাকি? ধরো এবার আমি বললাম যে হি ইজ পুয়ার, সে গরিব হইতেই পারে, আমরা সবাই গরিব, তাই না? তো গরিব হইতেই পারে, এটা নর্মাল একটা বাক্য। যদি বলি যে ইফ হি ইজ পুয়ার, যদি সে কি হয়? গরিব হয়। যদি সে কি হয়? গরিব হয়। তাহলে যদি সে গরিব হয় কথাটা যদি বলি আমি, তাহলে এখন কিন্তু কি হচ্ছে? এবার মনে হচ্ছে আরেকটা কথা আছে, যদি সে গরিব হয়, ধরো এটা না দিয়ে আমি যদিও সে গরিব বললাম, দো লাগাইলাম ধরো কথার কথা। তাহলে এখানে কি? এখানে মনে হচ্ছে আরেকটা কিছু আছে বলে মনে হচ্ছে না? কিন্তু এখানে দো আসবে না, এখানে শুধু কি আসবে? ইফ আসবে। বুঝছো তো বিষয়টা? তাহলে যদি সে গরিব হয় তাহলে সে কি হবে? তাহলে কিছু একটা করবে, বা এই টাইপসের কিছু একটা লাগাইতে হবে। ব্যাপারটা হচ্ছে মোট কথা আমি যেটা বুঝতে যাচ্ছি, ইফ যুক্ত করার কারণে বাক্যটাতে মনে হচ্ছে কি এটার স্বাভাবিকতা, মানে একটা স্বাভাবিক বাক্য যেরকম ছিল, পরিপূর্ণ বাক্য ছিল, এখন মনে হচ্ছে আরেকটা অংশ আসবে। এটা আমরা কানেক্টরে জানছিলাম, তাই না? এ হচ্ছে বিষয়। আর ইফ
এটা 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 দ্বারা কন্ডিশনাল সেন্টেন্স হলেও এটাকে আমরা কানেক্টরের সাবঅর্ডিনেটরস হিসেবে পড়ছিলাম। কি পড়ছিলাম? সাবঅর্ডিনেটরস। আর সাবঅর্ডিনেটরস যেখানে বসবে সেটা সাবঅর্ডিনেট ক্লজ হয়ে যাবে। আর সাবঅর্ডিনেট ক্লজ থাকলে শুধু সাবঅর্ডিনেট ক্লজ দিয়ে কখনো সেন্টেন্স হয় না, আরেকটা প্রিন্সিপাল ক্লজ লাগে। আরেকটা কি ক্লজ লাগে? প্রিন্সিপাল ক্লজ, মানে স্বাধীন বাক্য লাগে। সব সাবঅর্ডিনেটর কন্ডিশন তৈরি করে। কোনটা? সব সাবঅর্ডিনেটর। হ্যাঁ, ওইটাই তো তোমাকে প্রথমেই বললাম যে শর্ত তো অনেক ভাবে হইতে পারে, তবে আমাদের এসএসসি তে 9 10 এর এবং ইন্টারে যে এসএসসি এবং এইচএসসি, এখানে এই কন্ডিশনাল সেন্টেন্স বলতে ইফ যুক্ত বাক্যকে বোঝানো হবে, এবং গ্রামাটিক্যালি এটাই বোঝানো হয়। ইফ যুক্ত বাক্যকে শর্তযুক্ত বাক্য বলে, কন্ডিশনাল সেন্টেন্স বলে। বুঝছো বিষয়টা? এখন দেখো, এবার আমরা কন্ডিশনাল সেন্টেন্সের এটা বলবো। কন্ডিশনাল সেন্টেন্স হচ্ছে যে 3 প্রকারও বলতে পারো, 4 প্রকারও বলতে পারো। 3 প্রকারও বলতে পারো, 4 প্রকারও বলতে পারো। তো আমরা প্রথমে লিখতেছি জিরো কন্ডিশন। এটা জিরো কন্ডিশন। জিরো কন্ডিশন মানে ইফ থেকেও আসলে ইফটা ওইভাবে করে কাজ করে না। ইফ প্লাস প্রেজেন্ট টেন্স, এর পাশের অংশ প্রেজেন্ট টেন্স হবে। প্রেজেন্ট টেন্স না, আসলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এই পাশেও প্রেজেন্ট ইনডিফিনিট ইনডিফিনিট হবে। আর এই জিরো কন্ডিশন হয় শুধুমাত্র ইউনিভার্সাল ট্রুথ হ্যাবিচুয়াল ফ্যাক্টের ক্ষেত্রে। ইউনিভার্সাল ট্রুথ এবং হ্যাবিচুয়াল ফ্যাক্টের ক্ষেত্রে। আমার মোবাইল আর একটা কই গেল? ও আচ্ছা, মোবাইল রেকর্ডিং এ রেখে আমি মোবাইল খুঁজতেছি। দেখো, ইফ প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট হলে প্রেজেন্ট ইনডিফিনিট হবে। আমরা জানি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কখন হয়? যখন কোনো কাজ সবসময় ঘটে বা হয়। আর একটা ইউনিভার্সাল ট্রুথ হ্যাবিচুয়াল ফ্যাক্টের ক্ষেত্রে, বুঝছো তো? চিরন্তন সত্য, অভ্যাসগত সত্যের ক্ষেত্রে। তো ওই প্রবাদ বাক্য যখন আসে তখন এই পাশে প্রেজেন্ট টেন্স হলে এই পাশে প্রেজেন্ট টেন্স হয়। ব্যাপারটা কিরকম দেখো, আমরা একটা প্রবাদ বাক্য পড়ি কি, যে দেয়ার ইজ এ উইল দেয়ার ইজ আ ওয়ে। এখন এখানে যে জাস্ট আগে একটা ইজ লাগাই দিল, ধরো তাহলে ইজ বলতেছি, ইফ লাগাই দিল। ইফ, যদি দেয়ার ইজ এ উইল, যদি একটা উপায় ইচ্ছা থাকে, যেমনটা ব্যাপারটা দেখো, এই যে ইফ দেয়ার ইজ এ উইল, যদি একটা ইচ্ছা থাকে, তাহলে ওই আগের প্রবাদ বাক্যটা কি পাল্টাবে ইফের কারণে? না, প্রবাদ বাক্য জায়গায় থেকে যাবে। কারণ সবসময় যখন ইচ্ছা থাকবে তখন একটা উপায় থাকবে। দেয়ার ইজ আ ওয়ে, একটা উপায় থাকবে। তাহলে এখানে দেখো ইজ প্রেজেন্ট ইনডিফিনিট, এখানে ইজ প্রেজেন্ট ইনডিফিনিট। ক্লিয়ার বিষয়টা? হ্যাঁ, হচ্ছে ব্যাপার। এবার দেখো ফার্স্ট কন্ডিশন, জিরো কন্ডিশনের পরে ফার্স্ট কন্ডিশন, এটাকে অনেকে প্রেজেন্ট কন্ডিশনার বলে। কি বলে? প্রেজেন্ট। কোন বইয়ে প্রেজেন্ট কন্ডিশন বলে পাবা, কোন বইয়ে ফার্স্ট কন্ডিশন বলে পাবা। আমি সবই বলতেছি কন্ডিশন। এটা হচ্ছে ইফ প্লাস, সব বই লেখা আছে প্রেজেন্ট ইনডিফিনিট, বাট আমি তোমাদের লিখাবো প্রেজেন্ট টেন্স। কেন লিখাবো সেটা পরে বুঝবা। ইফ প্লাস প্রেজেন্ট টেন্স থাকলে এখানে সাবজেক্ট প্লাস শ্যাল, উইল, ক্যান, মে, মাস্ট, হ্যাভ টু, হ্যাজ টু, নিডও হইতে পারে কখনো। এগুলোর পরে ভার্বের বেস ফর্ম হবে। হ্যাঁ, এটা সাবজেক্ট, এস মানে সাবজেক্ট, সংক্ষেপে লিখলাম আর কি। হ্যাঁ, এটা মনে রাখবে কেমনে বলি। ইফ প্লাস যদি প্রেজেন্ট টেন্স আসে, এখানে বইয়ে আছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, মাথায় রেখো ফার্স্ট কন্ডিশনে। আর আমি লিখলাম কি? প্রেজেন্ট টেন্স। কেন লিখলাম প্রেজেন্ট টেন্স? দেখো, বই প্রেজেন্ট ইনডিফিনিট লেখা আছে ঠিক আছে, বাট তোমরা এমন উদাহরণ হুটহাট করে পেয়ে যাবা এখানে ইফ প্লাস প্রেজেন্ট কন্টিনিউয়াস আছে, প্রেজেন্ট পারফেক্ট আছে, তখন কি করবা? তাই না? আসো সুমাইয়া, আসো। ওয়ালাইকুম সালাম। ক্লাসে যেটুকু মিস করছো ওইটুকু রেকর্ড আছে, রেকর্ড পাবা। তো ফার্স্ট কন্ডিশন বা প্রেজেন্ট কন্ডিশন কেমনে মনে রাখবা?
মনে রাখার ইয়াটা হচ্ছে ইফ প্লাস প্রেজেন্ট টেন্স থাকবে। এখন সব বইয়ে বলছিলাম প্রেজেন্ট ইনফিনিট টেন্স আছে, অথচ তুমি কোথাও 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 দেখবা প্রেজেন্ট কন্টিনিউয়াস দিয়ে দিছে, প্রেজেন্ট পারফেক্টও দিয়ে দিছে, তখন কি তোমার রুলসের সাথে মিলবে? হ্যাঁ, মিলবে না। তো এই জন্য আমি প্রেজেন্ট টেন্স লিখছি, তার মানে প্রেজেন্টে যে কোনো টেন্স আসলে তুমি এই পাশে এটা সেম রাখবা। বুঝছো বিষয়টা? কেন আমি বইয়ের বাইরে এই জিনিসটা লিখলাম, এটা হচ্ছে ব্যাপার। আর এটা কেমনে মনে রাখবা দেখো, আমরা যে মডেল অক্সিলারি গুলোকে জানি, যে মডেল অক্সিলারি গুলো আমরা পড়ি, ওই মডেল অক্সিলারি গুলোর মধ্যে যেগুলো প্রেজেন্ট ফর্মে আছে, কোন ফর্মে আছে? যেমন দেখো শ্যাল কি প্রেজেন্ট ফর্মে আছে, এটা পাস্ট ফর্ম কি? শুড। পাস্ট ফর্ম কি? শুড। যদিও শুডটা কখনো কখনো ভিন্নভাবে ইউজ হতে পারে। তারপরে উইলের পাস্ট ফর্ম কি? উড। ক্যান পাস্ট ফর্ম কি? কুড। মেয়ের পাস্ট ফর্ম মাইট। মাস্টার পাস্ট ফর্ম কি সেটা একটু পরে বলতেছে। হ্যাভ টু এর পাস্ট ফর্ম কি? হ্যাড টু। হ্যাজ টু এর পাস্ট ফর্মও হ্যাড টু। আর নিড এর পাস্ট ফর্ম সাধারণত আমরা দেখি না, তারপরে নিডটা এখানে লিখলাম। এখন কথা হচ্ছে যে মাস্টের কিন্তু কোনো পাস্ট ফর্ম নাই। মাস্টের কোনো পাস্ট ফর্মটা না থাকার কারণে মাস্ট তো অবশ্যই করতে হবে, হ্যাভ টু হ্যাজ টু তো করতেই হবে বাধ্যতামূলক ভাবে। দুইটার মধ্যে অর্থ মিল থাকার কারণে এই হ্যাভ টু হ্যাজ টু যে হ্যাড টু কে পাস্ট ফর্ম হিসেবে গ্রহণ করে, মাস্টও ওই হ্যাড টু কে পাস্ট ফর্ম হিসেবে কি করবে? গ্রহণ করবে। কথা ক্লিয়ার? এটার ন্যারেশনে তোমরা পাবা, ন্যারেশনে যখন প্রেজেন্ট ফর্ম থাকলে পাস্ট ফর্ম করা লাগে না? হ্যাঁ, তো প্রেজেন্ট ফর্ম থাকলে যদি পাস্ট ফর্ম করা লাগে, তখন মাস্ট আসলে কি করবে? এটা কনফিউশনে পড়ে না ছেলেমেয়েরা? এটা হচ্ছে হ্যাড টু হবে। কি হবে? হ্যাড টু। ক্লিয়ার বিষয়টা? ওকে। নিড মডেল অক্সিলারি ভার্ব। নিড প্রিন্সিপাল ভার্ব হিসেবে কাজ করে, নিড মডেল অক্সিলারি হিসেবে কাজ করে। যদিও নিডটা সাধারণত ইউজ করার প্রয়োজন পড়ে না, জাস্ট লিখলাম আমি প্রেজেন্ট ফর্মে যেগুলো আছে সেই সবগুলো। তো এখানে প্রেজেন্ট টেন্স আর মডেল অক্সিলারি যেগুলো প্রেজেন্ট ফর্মে আছে সেগুলো বসাবো। আর মডেল অক্সিলারি হয় প্রেজেন্ট ফর্মে থাকুক অথবা পাস্ট ফর্মে থাকুক, যেমনি থাকুক না কেন, ভার্বের কোন ফর্ম হবে? বেস ফর্ম হবে। ক্লিয়ার বিষয়টা? হ্যাঁ, বুঝছো তো নাকি? ওকে, এবার এখান থেকে উদাহরণ লিখে ফেলি, আমরা উদাহরণ দিয়ে ফেলি। কিভাবে উদাহরণ দিব দেখো, আমি লিখলাম যে ইফ হি, ওই যে আগেরটার সাথে একটু মিল রেখে দিচ্ছি, ইফ হি ওয়ার্কস হার্ড, যদি সে কঠোর পরিশ্রম করে, তাহলে এই পাশে কি হবে? She will. যদি সে কঠোর পরিশ্রম করে, She will. Something like. সি, হি রে সি বানাই দিচ্ছ যে হি। এবার এখান থেকে ইচ্ছা মতো দাও, তুমি যেটা ইচ্ছা দিতে পারো। হি ক্যানও দিতে পারো, হি ক্যান সাকসিড ইন লাইফ, হি ক্যান প্রসপার ইন লাইফ, শাইন ইন লাইফ, ইচ্ছা মতো দাও, কোনো সমস্যা। হি ক্যান আর্ন মোর মানি অথবা হি উইল প্রসপার ইন লাইফ, ইচ্ছা মতো দিতে পারবা। ক্লিয়ার এই বিষয়টা? ওকে, এটা ধরো আমি যদি আরেকটা উদাহরণ দিই, দেখো ইফ উই, if we go to the meeting, আমরা যে মিটিং এ যাই, এটা স্যার মানে একটু কোন একটা ঘটনা কেন্দ্রিক এটা কিছু একটা দিল। যদি আমরা মিটিং এ যাই, তাহলে মিটিং এ গেলে কি হবে? এটা নিজে থেকে বানাইতে হবে, তাই না? মিটিং এ গেলে আমরা ধরো হচ্ছে যে ব্যাপারটা বুঝতে পারবো, ইনফরমেশন পাবো। তাহলে দেখো আমরা ইনফরমেশন পাবো, তাহলে এখানে সাবজেক্ট উই, উইল গেট ইনফরমেশন, উইল গেট ইনফরমেশন। এই হচ্ছে ফার্স্ট কন্ডিশন অথবা প্রেজেন্ট কন্ডিশনের উদাহরণ। এটা ক্লিয়ার তো নাকি? ঝামেলা আছে এখানে? নাই? ওকে, আচ্ছা এবার আরেকটা লিখি, এটা 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 লিখি যে ইফ, নিড লাগবে না, এটা একদমই লাগবে না, লাগবে না বললেই চলে। এটা এই জন্য জাস্ট লিখছি, এটা ফর্মালিটিজের জন্য, যেগুলো আছে সবগুলা লিখি। ইফ দে হ্যাভ এনাফ মানি, এটা দে হ্যাভ না দিয়ে তুমি আই হ্যাভ লিখতে পারো। ইফ আই হ্যাভ এনাফ মানি, যদি আমার এনাফ মানি থাকতো বা থাকে, তাহলে কি হবে? I will buy a car. উইল হবে না শেল হবে? আইয়ের সাথে শেল হবে না? ওকে, तो will के लिए क्या करेंगे? না কাটবে না। ক্ষেত্র বিশেষে উইলও বসে কখনো কখনো।
আমি এটা লিখার একটা কারণ হলো, কি কারণ এটা লিখলাম এই উদাহরণটা, কারণ হলো দেখো আমি কিন্তু এখানে হ্যাভ দিছি, কি দিছি, হ্যাভ দিছি। আচ্ছা আমি কি দিছি হ্যাভ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম দিছি আমি? হ্যাঁ, তাহলে হ্যাভ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হলে প্রেজেন্ট পারফেক্ট হতো কিন্তু, তাই না? তাহলে আমি দিছি কি শুধু হ্যাভ। তাহলে এই হ্যাভটা অক্সিলারি হিসেবে ব্যবহার না হয়ে এটা প্রিন্সিপাল ভার্ব হিসেবে ব্যবহার হচ্ছে। কি হিসেবে? এটা কোনো কিছু থাকা অর্থে ব্যবহার হচ্ছে, আছে অর্থে, থাকা অর্থে, প্রিন্সিপাল ভার্ব। আর এটা অক্সিলারি ভার্ব। এটা কি ভার্ব? এটাকে নন ফাইনাইটটাকে ফাইনাইট, এই ফাইনাইট বসে এটা পুরোটাকে কি করলো, জীবিত করলো, বা এটা একটা অর্থ বের করলো। বুঝছো তো নাকি? এটা তো হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, আর এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এটা কোন টেন্স? সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট। ক্লিয়ার এই বিষয়টা? ওকে, তাহলে আমরা ফার্স্ট কন্ডিশন আর প্রেজেন্ট কন্ডিশন ক্লিয়ার তো নাকি? ক্লিয়ার? হ্যাঁ, ওকে। আমরা কিন্তু বোর্ড কোয়েশ্চেন থেকে ইয়া করব, বা যেগুলো আসে সাধারণত ওগুলো থেকে প্র্যাকটিস করব। এবার দেখো সেকেন্ড কন্ডিশন, বা যেটাকে ফার্স্ট কন্ডিশন বলা হয়, সেটা কি? সেটা হচ্ছে ইফ প্লাস, সেটা কিন্তু পাস্ট টেন্স না, সেটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট হইতে হবে। ইনডিফিনিট যদি হয়, পরের অংশ সাবজেক্ট প্লাস শুড, would, would, might, এরপরে ভার্বের বেস ফর্ম। লিখছো? এখন দেখো ইফ আই স হিম, যদি তাকে আমি দেখতাম, তাহলে কি আনতা, দেখতে বানাও, কি করতাম? মারতাম। রোজার মাসে মারামারি করবা, কি হবে দেখে আরেকটা বানাও। তাহলে আমি তাকে চিঠিটা দিতাম বা টাকাগুলো দিতাম, তাই না? তাইলে আই উড, আই উড গিভ হিম দ্য লেটার, আমি তাকে লেটারটা দিতাম। আন্তাজে একটা কিছু দিয়ে বানাইলে হবে, জাস্ট এই স্ট্রাকচারটা মেনটেন করলে হবে। এখন আই উড না দিয়ে তুমি চাইলে আই কুডও দিতে পারো, আমি দিতে পারতাম যদি চিন্তা করো, তাহলে তখন কুডও দিতে পারো, আই কুড গুড গিভ হিম দ্য লেটার। ইফ দে ওয়ার্ক হার্ড, যদি তারা কঠোর পরিশ্রম করতো তাহলে তারা শাইন করতে পারতো, তাই না? তাইলে দে কুড কি হবে, যেহেতু এখানে ওয়ার্ক আছে, এখানে কি আছে, ওয়ার্ক, তাহলে এখানে কুড হবে না, দে কুড শাইন ইন লাইফ। আমরা সবসময় অনেকে দেখা যায় স্ট্যান্ডার্ড করার জন্য বা মানে জিনিসটাকে একটু বেশি ইয়া করার জন্য কঠিন কঠিন জিনিস নিয়ে আসে। এটা করা যাবে না, একদম ইজি দিবা, ইজি ইজি, পরে গিয়ে এবার ভুল হয়ে যায় বেশি স্ট্যান্ডার্ড করতে। কিন্তু স্যারে তোমার এত কিছু দেখবে না, স্যারে দেখবে তোমার এই স্ট্রাকচারটা মেনটেন করতেছো কিনা, তুমি এই শুড উড কুড দিচ্ছ কিনা, আর ভার্বের বেস ফর্ম দিচ্ছ কিনা, আর কিচ্ছু দেখবে না। এবার তুমি একদম সিম্পল সেন্টেন্স দিয়ে বানাই দাও না, তাই না? তোমার তো নাম্বার দরকার, এই হচ্ছে বিষয়। এবার আমি এটা উল্টা করলাম, উল্টা ইফ ইউ লার্নিং, যদি তুমি ইংলিশ শিখতে, এবার এটা বানাও, এই পাশেরটা বানাও, এটা আমি উল্টা দিচ্ছি আর কি। দেখো শুনো, সবসময় যে প্রশ্নে সবসময় যে ইফ প্রথমে পাবা এটা পরে পাবা, ব্যাপারটা এমন না। কখনো কখনো ইফ যুক্ত অংশটা পরে যাইতে পারে, এটা আগে আসতে পারে, এটা হতে পারে। তাহলে এখন এটা বানাও, ইফটাকে মনে মনে এই পাশে ধরে এটার এই পাশে নিয়ে মনে মনে করো, তারপর এখানে বসাই দাও। হ্যাঁ, তাইলে তুমি তুমি ইংলিশে কথা বলতে পারতে, তাই না? তাইলে বা তুমি ইউ কুড টক টু দ্য ফরেনার্স। জায়গা হচ্ছে না, ফরেনার হচ্ছে,
ফরেনারদের সাথে কথা বলতে পারতা যদি তুমি ইংলিশ শিখতা। ক্লিয়ার ক্লিয়ার বিষয়টা? হ্যাঁ ক্লিয়ার কিনা? ওকে, এবার এটার মধ্যে একটা ব্যতিক্রম নিয়ম আমরা জানবো, এটা ব্যতিক্রম নিয়ম। সে ব্যতিক্রমটা কি একটু দেখি আমরা। ব্যতিক্রমটা হচ্ছে যখন হ্যাড আসে, ইফ শি হ্যাড এগুলো সব 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 ক্ষেত্রে সেম, একদম অ্যাডমিশনের ক্ষেত্রে বলো, সব জায়গাতে এই জিনিসটা সেম। এগুলো দেখো, ইফ শি হ্যাড এনাফ নলেজ, তার যদি এনাফ নলেজ থাকতো, এটা কোন কন্ডিশনে পড়ছে বলো তো? এটা সেকেন্ড কন্ডিশনে পড়ছে না? কেন? কারণ সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম, হ্যাভ হ্যাজ এর পাস্ট ফর্ম কি? হ্যাড। হ্যাড এর পরে যদি ভার্বের পাস্ট পার্সিয়াল ফর্ম থাকতো, তখন আমরা এটাকে বলতাম যে এটা পাস্ট পারফেক্ট টেন্সে আছে, তাই না? কিন্তু শুধু হ্যাড আছে, তার মানে কি এটা শুধু হ্যাড থাকলে, ভার্বের পাস্ট পার্সিয়াল ফর্ম না থাকলে, তখন সেটা পাস্ট ইনডিফিনিট। সেটা কি? পাস্ট ইনডিফিনিট। কথাগুলো ক্লিয়ার কিনা? এখন দেখো, যদি তার কাছে এনাফ নলেজ থাকতো, সে একটা বই লিখতো, ও বলতেছে, বা আরো ইচ্ছা মতো দিতে পারো, ধরো তোমাদের অ্যান্সারটা দিচ্ছি, তাহলে শি উড রাইট আ বুক, লিখলাম, ভালো কথা। এখন একটা বিষয় যেটা যেটা বোঝানোর জন্য এই উদাহরণটা দিলাম, পাস্ট ইনডিফিনিট অথবা পাস্ট পারফেক্ট টেন্স যখনই থাকবে, পাস্ট পারফেক্টে তো হ্যাড সবসময় থাকে, তাই না? পাস্ট পারফেক্টের সূত্রটাই কি, স্ট্রাকচারটা কি? সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস অবজেক্ট, তাই না? পাস্ট পারফেক্ট এইভাবে না? কিন্তু পাস্ট ইনডিফিনিটে হ্যাড আসতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নাই, অন্য কিছু আসতে পারে। কিন্তু পাস্ট পারফেক্টে হ্যাডটা থাকলে, অথবা পাস্ট ইনডিফিনিটে কখনো হ্যাড আসলে, এটা দিয়ে ভিন্ন স্ট্রাকচারে কখনো কোনো প্রশ্ন তারা করতে পারে। কিভাবে করতে পারে দেখো, সেটা হচ্ছে এই হ্যাড ইফের জায়গাটা এসে বসে যাবে, হ্যাড, ইফটা ভ্যানিশ হয়ে যাবে, হ্যাড। সাবজেক্ট সাবজেক্টের জায়গায় বসে যাবে, হ্যাড শি। আর হ্যাডটা যদি এখানে বসে গেছে, তাহলে হ্যাডটা আর বসবে না এখানে। হ্যাড শি এনাফ নলেজ, একদম সেম কোয়েশ্চেন, অ্যান্সার তাহলে এটা হবে। সেম কোয়েশ্চেন, এটা যে কথা এটা একই কথা। হ্যাঁ, এটা কেমনে বুঝবা, এটা বলতেছি। না, 9টায় ছিল, 10টায় ছিল, আসছিলাম 12টা, আমি ছিলাম। এখানে রাখতে পারলে তো এখানে রাখাই দিতাম আমি। আমি তো একদম বাধ্যগতভাবে পারতেছিলাম না, এই জন্য রাখতে পারি না, জানো তো। আমি রিকোয়েস্ট, স্টুডেন্টদের রিকোয়েস্ট, বিশেষ করে আমার যারা ব্যাচের স্টুডেন্ট তোমরা, হ্যাঁ, বা পার্সোনালি কানেক্টেড, তাদের আমি সবসময় রিকোয়েস্ট রাখার ট্রাই করি, সমাধান করবো। দেখো তো এটা কি বুঝছো তোমরা? দেখো তাহলে তোমরা এই জিনিসটা, তুমি আমি যেটা বলতেছো, তুমি বলতেছো যে এটা আমরা কোথায় কেমনে বুঝবো। কথা হচ্ছে যে আমি তোমাদের প্রথমে বলছি এটা কোন কোন জায়গায় আসে, কন্ডিশনাল, রাইট ফর্ম ভার্ব, কমপ্লিটিং সেন্টেন্স, হ্যাঁ, বা কানেক্টরে যদি কখনো আসে, তো কানেক্টরে তো সাধারণত হেড দিয়ে আসবে না, ইফ টিফ থাকলে তখন আসবে, হ্যাঁ। আর উইথ ক্লু, উইদাউট ক্লুতে তুমি যখন এই টাইপসের এই জিনিসটা দেখবা, তখন তুমি নিজে বুঝে নিবা যে দেখো এইভাবে কমা থাকবে, এই পাশে একটা অংশ থাকবে, এই পাশে একটা অংশ থাকবে, তুমি বুঝেই যাবা যে এখানে কি হইতে পারে, কোন স্ট্রাকচার এখানে ফলো করতেছে। ক্লিয়ার? তাহলে হেড আছে, তার মানে হেড আছে কেমন, মনে ইফ আছে, ইফ, তারপরে শি, আর হেডটাকে সবসময় শি এর পরে কল্পনা করবা, বা সাবজেক্টের পরে কল্পনা করবা, শেষ হয়ে গেল। ক্লিয়ার বিষয়টা? এবার চলো এই জিনিসটা আমরা আবার থার্ড কন্ডিশনও পাবো, যেহেতু থার্ড কন্ডিশনে হেড আছে, আমরা দেখবো একটু পরে। এখন দেখো থার্ড কন্ডিশনের ইয়াত লিখবো। থার্ড কন্ডিশনকে আরেকটা নাম বলে যে পারফেক্ট কন্ডিশন বলে। থার্ড কন্ডিশনকে ইফ প্লাস পাস্ট পারফেক্ট থাকলে, পাস্ট পারফেক্ট টেন্স, হ্যাঁ, পাস্ট পারফেক্ট টেন্স যদি থাকে ইফ প্লাস, তাহলে পরের অংশ সাবজেক্ট প্লাস শুড, উড, কুড, মাইট, এরপরে হ্যাভ বসবে, এরপরে ভার্বের পাস্ট পার্সিয়াল ফর্ম বসবে।
আজকে ফার্স্ট ইয়ারকে সকালে নিয়ে আসছি, বিকালে দিতে সময় দিতে পারবো না, যেই জন্য। কোথায়? এরপরে কোচিং আই ব্লকে। টিচিং এ আসলে মেন্টাল যেমন পরিশ্রম হয়, শারীরিকও পরিশ্রম হয়, যে কথাবার্তা বলা বা ডিফারেন্ট ক্যাম্পাসে ক্লাস থাকলে। এখন এই স্ট্রাকচারগুলো আমি তোমাদের একবারও মুখস্থ করতে বলবো না কিন্তু, বুঝছো? একবারও মুখস্থ করতে বলবো না। বিভিন্ন কোচিং এ আমি যখন নতুন পড়াইতে যাই বা নতুন ব্যাচ পড়াইতে যাই, বা যারা বিশেষ করে নতুন ক্লাস 10 বা 8 এর কোনো জায়গায় বা স্পেশাল ব্যাচে যখন যায়, তখন তারা শুনি, তারা বলে যে স্যার আমাদেরকে এতগুলো রুলস মুখস্থ করাইছে, রুলস মুখস্থ করা ছাড়া নাকি হবে না এসে। অথচ আমার এটা একদমই পছন্দ না, রুলস মুখস্থ না না করে বুঝবা জিনিসটা কি। যেমন দেখো, এখানে প্রেজেন্ট টেন্স আসলে মডেল অক্সিলারি প্রেজেন্ট ফর্ম গুলো বসাই দিবা, শেষ। এটা মাথায় রাখলে হয়ে যাচ্ছে, কোনো মুখস্থ করার দরকার নাই। এখানে পাস্ট ইনডিফিনিট আসলে এখানে মডেল অক্সিলারি পাস্ট ফর্ম গুলো বসাই দিবা, শেষ। আর পাস্ট পারফেক্ট আসলে এটা কেমনে মনে রাখবা, দেখো পাস্ট পারফেক্ট, এই পাস্টের জন্য তুমি কি বসাইছো? শুড উড কুড মাইট না? তাহলে এই পাস্টের জন্য তুমি শুড উড কুড মাইট বসাইলা, ঠিক আছে? আর পারফেক্টের একটা সাইন হচ্ছে হ্যাভ। পারফেক্টের সাইন কি? চিহ্ন হচ্ছে হ্যাভ। তো পারফেক্টের জন্য কি বসাইলা? হ্যাভ বসাইলা। আর হ্যাভ, হ্যাজ, হ্যাড যেখানেই থাক না কেন, এরপরে ভার্ব আসলে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয়। তাহলে এটা বসাই দিলাম। হ্যাঁ হ্যাঁ, এখন যদি বলো যে পাস্ট পারফেক্ট যেহেতু আছে, এখানে তো হ্যাভ না হয়ে এখানে হ্যাডও হতে পারতো না? এটা হয়তো মাথায় রাখতে হবে, শুডতে কেন হ্যাভ দিল, হ্যাড কেন দিল না। একটা জিনিস খেয়াল করো, শুড উড কুড মাইট কিন্তু মডেল অক্সিলারি, আর মডেল অক্সিলারি পরে সবসময় ভার্বে কোন ফর্ম হবে? বেস ফর্ম হবে। প্রেজেন্ট ফর্ম না কোনো, প্রেজেন্ট ফর্ম হলে তো হ্যাজ বা প্রেজেন্ট ফর্ম হয়, কিন্তু হবে বেস ফর্ম। হ্যাভ হ্যাজ, এটার বেস হচ্ছে, ভিত্তি হচ্ছে হ্যাভ, বেস কি? হ্যাভ। এই জন্য হ্যাভ হবে, হ্যাড হবে না। ক্লিয়ার? এই হচ্ছে বিষয়। তাহলে এবার চলো আমরা উদাহরণ লিখি। যদি এটা উদাহরণ, এটা উদাহরণ, উদা কি? হরণ। এটার জন্য এসএসসি তে একবার যে মাইটটা না খাইছিলাম, বুঝছো? আমি বলছি উদাহরণ, আবার বলো। আমি উদাহরণ, আমি তো উদাহরণ বলতে অভ্যস্ত, আর বই কখনো হারণ না হরণ এটা ভালো করে খেয়াল করি নাই। হ্যাঁ, যে মায়ের পরে এমন মাইটটা খাইলাম খালি এটার জন্য। তো এখন দেখো আমরা এটা উদাহরণটা উপরে দিচ্ছি। দেখো পাস্ট পারফেক্ট, ইফ, একটা উদাহরণ অনেক বেশিবার আসছে। ইফ আই হ্যাড, তার বাবা অসুস্থ। ইফ আই হ্যাড, যদি আমি, আই হ্যাড নোন হিজ মোবাইল নাম্বার, যদি আমি তার মোবাইল নাম্বার জানতাম, তাহলে কি হবে? তার বাবা অসুস্থ, তাহলে কি আমি তার খোঁজ নিতে পারতাম বা কল দিতে পারতাম, তাই না? তাহলে দেখো, ইফ আই হ্যাড নোন হিজ মোবাইল নাম্বার, আই পারতাম, কুড হবে না? হ্যাঁ, তাহলে কুড হ্যাভ, কুড হ্যাভ, কুড হ্যাভ কল কিন্তু দিব না, এটা ফোন দিবা। কি দিবা? কল হবে না, কল তো এমনি ডাকে, এদিকে আসো, এই ডাকা হইতে পারে, ঠিক আছে? রিংড হবে, ফোন হবে, কল দিব না কিন্তু, মাথায় রেখো। আই কুড হ্যাভ, ফোন ওয়ার্ডটা এখন ভার্ব হয়ে গেছে আর কি, ফোন হিম। ফোন এমনি একটা নাউন, বাট এখানে ভার্ব হয়ে গেছে, ফোন হিম। এখন দেখো এই প্রশ্নটিকে আরেকভাবে আসতে পারে। কিভাবে আসতে পারে দেখো, ইফের জায়গায় হেড আসলো, ইফের জায়গায় কি আসলো? হেড। তারপরে আই এর জায়গায় থাকলে আর হেড এখানে চলে আসছে, নোন। সেম উত্তর, সেম কোয়েশ্চেন। দেখো একটা জিনিস খেয়াল করে দেখবে, এখানে আই এর পরে কিন্তু ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম আছে, সাবজেক্টের পরে, সাবজেক্টের পরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মটা আছে, আর এখানে হেডটা আছে। দেখো হেড প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, খেয়াল করছো? ওইখানে কিন্তু এটা নাই, ওইখানে এটা নাই। সেকেন্ড কন্ডিশন এটা ছিল না, আমরা যখন উদাহরণটা দেখলাম একটু আগে, ছিল তখন ছিল না। তাহলে এই হচ্ছে বিষয়, এটা হেডটাকে আগে এনেও কন্ডিশনাল করা যায়।
এবার তাহলে আমি কিছু প্রশ্ন বলি, দেখে এগুলো পারো কিনা। স্ট্রাকচার এখানে আছে, তোমাদের খাতায়ও আছে, এখানে লেখা আছে, তোমাদের খাতায়ও আছে। স্ট্রাকচার তোমাদের খাতায় আছে, এখানে আছে। হ্যাঁ, এবার আমি তাইলে প্রশ্ন বলে যাই, তোমরা এটা উত্তর লিখবা এবং আমাকে বলবা, ঠিক আছে? ওকে, বোর্ড থেকেই বলি। হ্যাঁ, উভয় বোর্ড থেকে বলতেছি আমি, একাধিক বোর্ড থেকে। কন্ডিশন আজকে কিন্তু ক্লিয়ার একদম, এখান থেকে কম্বিনেশন এসে পাবাই পাবা, এসএসসি এসএসসি এখানে আসেই আসে এখানে। হ্যাঁ আছে, দিবে 100, দেখিও। আর না দিলেও এখান থেকে রাইট ফর্ম ভাবে তো কোশ্চেন আসছে। ওকে, লিখো ইফ ইউ হিট আইস, ইফ ইউ হিট আইস, যদি তুমি বরফকে হিট দাও, হিট HEAT, হিট, ইফ ইউ হিট আইস, ইফ ইউ হিট আইস, HEAT, হিট মানে তুমি যদি তাপ দাও বরফকে, এরপরে কি হবে? উত্তর করে আমাকে জানাবা। আমি উত্তর লিখে ফেলছি। তোমরা ইট উইল বাই টাইপসের কিছু একটা মাথায় আনতেছো না? আনতেছো? হয়তো আসতেছে, তো হবে না কেন জানো? কারণ বরফকে তুমি তাপ দিলে সবসময় এটা কি হবে? গলে যাবে। এটা জিরো কন্ডিশন। এটা কি? এটা একটা হ্যাবিচুয়াল ফ্যাক্ট। বুঝছো বিষয়টা? বুঝছো ব্যাপার। দেখে আরেকটা লিখো তো। when it rains, যখন এটা বৃষ্টিপাত হয়, when it rains, when it rains, যখন বৃষ্টিপাত হয় তখন কি হয়? এটাও তোমরা চাইলে এই জিরো কন্ডিশনে ফেলে করতে পারো। যদি এটা when দিয়ে বললাম, আমি if দিয়ে বলি না কিন্তু, খেয়াল রাখো। তারপরও মানে বললাম আর কি, when it rains, যখন এটা বৃষ্টিপাত হয়, মাটি ভিজে যায়, তাই না? the ground gets wet, বুঝছো তো? মাটি ভিজে যায়। এরপরে লিখো if we did not fight in 1971, নট দিয়ে বললাম কিন্তু, if we did not fight, যদি আমরা ফাইট না করতাম in 1971, তাহলে কি? যদি আমরা ফাইট না করতাম 1971 সালে, if we didn't fight, যদি আমরা ফাইট না করতাম 1971 সালে, তাহলে কি হইতো? আগে বাংলা বানাবা, তারপর ইংলিশে কনভার্ট করবা। আগে একটা বাংলা বানাও। আমরা ফ্রিডম পাইতাম না, পাওয়া, কুড, উই কুড নট গেট ফ্রিডম অথবা ইন্ডিপেন্ডেন্স, তাই না? দিতে পারি না? ওকে, কথাগুলো কি বুঝতেছো? সুমাইয়া, বুঝতেছো কথাগুলো? বুঝতেছো না? প্রথম দিকের অংশ মিস করছো তো, এই জন্য। এটা মানে একটা অংশ দেওয়া থাকলে আরেকটা অংশ তোমার নিজেকে দেওয়া লাগবে। বুঝতে পারছো কথাটা? ওটা বানায় বানায় দেওয়া লাগবে। তবে যে বানানোটা বানাবা সেটা এই স্ট্রাকচারের ভেতরে রেখে বানাইতে হবে।
স্ট্রাকচারের ভেতরে মানে কি দেখো, পাস্ট পারফেক্টের ইয়াটা কি, স্ট্রাকচারটা কি, সাবজেক্ট প্লাস হ্যাড ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। এখন তুমি হ্যাড এর পরে ইচ্ছা মতো ভার্ব দাও না, আই হ্যাড ইটেন রাইস দিলেও তো হচ্ছে, আই হ্যাড গিভেন হিম দিলেও তো হচ্ছে, তাই না? এরকম ইচ্ছা মতো হচ্ছে না। তাহলে এখানে তুমি বাংলাটা বা যে কোনো লাইন লিখতে পারো, বাট স্ট্রাকচার মেনটেন করা লাগবে। শুধু কি মেনটেন করা লাগবে? স্ট্রাকচার। ক্লিয়ার? এটা তো লিখছো নাকি? এরপরে লিখো হ্যাড had we played well, had we played well, had we played well, আমরা যদি আচ্ছা আমি কেন বলতেছি এটা, তোমরা তোমরা করো, এটা অ্যানসার করো। যদি আমরা ভালোভাবে খেলতাম বা ভালো খেলতাম, আমরা ম্যাচটা ম্যাচটা জিততাম, তাই না? তাহলে দেখো এটা কোন কন্ডিশন আছে আগে এটা বলো আমাকে। হ্যাড উই প্লেড ওয়েল বলছি, প্লেড কোন কন্ডিশন? কথাটা বুঝো কিন্তু, এই দেখো এটার সাথে সবসময় মিলাবা এই স্ট্রাকচার গুলো, প্লেড ওয়েল এরপরে ভাবে। এখন দেখো এই হেডটার জায়গায় মনে মনে কি ছিল? ইফ, তারপরে উই ছিল সাবজেক্ট, আর হেডটা উই পরে ছিল, তাই না? হেড তারপরে প্লেড, তাহলে দেখো হেড প্লাস ভার্ব পাস্ট পার্টিসিপল ফর্ম আসছে, আসছে কি না? তাহলে কি থার্ড কন্ডিশন না? তাহলে যদি আমরা ভালো খেলতাম, উই উড হ্যাভ ওন দ্য ম্যাচ। উই উড হ্যাভ ওন দ্য ম্যাচ। কন্ডিশনাল ক্লিয়ার? কন্ডিশনাল এটা কিন্তু সবার কাছে অনেক কঠিন লাগে, এটা আমরা এক ক্লাসে কি করে ফেললাম, ক্লিয়ার করে ফেললাম একদম সিম্পলি। এই হচ্ছে বিষয়। পারবা তো নাকি? আগামী ক্লাসে তোমরা কি করবা? আগামী ক্লাসে তোমাদের পড়া কি? আগামী ক্লাসে পড়া হচ্ছে আমি তোমাদের গ্রুপে কিছু কন্ডিশনাল সেন্টেন্সের উদাহরণ দিব, সেগুলো উত্তরগুলো লিখে আনবা, বেশি না অল্প দিব। ক্লিয়ার? আর সাথে আরেকটা এক্সাম্পল দিচ্ছি, সেটা হচ্ছে যে সেটা সবার জন্য এটা দরকার, এটা টেন্সের স্ট্রাকচারগুলো লিখবা, আর স্ট্রাকচারের আন্ডারে 2টা করে লাইন উদাহরণ লিখে আনবা প্রত্যেকে। এটা লাগবে যাতে একটু মনে পড়ে তোমাদের। টেন্সের স্ট্রাকচারটা লিখবা, আর এটার আন্ডারে 2টা করে কি লিখে আনবা? উদাহরণ লিখে আনবা। এটা এসডব্লিউ। হ্যাঁ না, এটা করা লাগবে, এটা সবার জন্য, এটা মাস্ট লাগবে, এটা বেসিকের অংশ হিসেবে লাগবে, যে তোমরা পারো যে, বা তোমরা যে পড়ছো ছোটবেলায়, এটা যাতে একটু রিভাইজ হয় এখন, এই জন্য। ঠিক আছে? তাহলে আজকে এতটুকুই, ধন্যবাদ সবাইকে। করে